আমার মায়ের নাম মালবিকা দেবী। সন্ধ্যার নরম আলোয় আমাদের পুরনো বাড়ির বারান্দায় বসে মা একা একা চা খাচ্ছিলেন। বাইরে বৃষ্টির হালকা ছাট পড়ছিল, আর সেই শব্দটা যেন ঘরের ভিতরের নীরবতাকে আরও গভীর করে তুলছিল। আমি রাহুল দোতলার জানালা দিয়ে নিচের দিকে তাকিয়েছিলাম। মায়ের চেহারাটা এখনও যেন সময়ের স্রোতে অটুট রয়ে গেছে। 40-এর কাছাকাছি বয়স, কিন্তু চোখের সেই গভীরতা, চুলের নরম ঢেউ আর হাতের সেই সুন্দর আঙুলগুলো দেখলে মনে হয় যেন কোনো পুরনো ছবি থেকে উঠে এসেছেন। বাবা চলে যাওয়ার পর থেকে এই বাড়িটা যেন আরও নিস্তব্ধ হয়ে গেছে। আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি, কলেজ থেকে ফিরে প্রায় এই বারান্দায় মায়ের পাশে বসে সময় কাটাই। কিন্তু আজকাল কেন জানি না, সেই বসাটা আর শুধু সাধারণ মনে হয় না। মালবিকা দেবী সকাল থেকে রাত পর্যন্ত ঘর সামলান, আমার খাবার তৈরি করেন, আমার জামাকাপড় গুছিয়ে রাখেন। কখনো কখনো তার মুখে একটা হালকা হাসি ফুটে ওঠে, কিন্তু সেই হাসির আড়ালে যে একটা গভীর একাকিত্ব লুকিয়ে আছে, সেটা আমি বুঝতে শুরু করেছি। বাবা চলে যাওয়ার পর 5 বছর কেটে গেছে। মা কখনো নতুন করে জীবন শুরু করার কথা বলেননি। তোর জন্যই তো সব, বলে হেসে এড়িয়ে যান। কিন্তু রাতে যখন ঘরের আলো নিভে যায়, তখন আমি শুনতে পাই তার দীর্ঘশ্বাসের শব্দ। সেই শব্দটা আমার বুকের ভিতর কেমন একটা অস্বস্তি জাগায়। সেদিন সন্ধ্যায় আমি নিচে নেমে এলাম। মা, চা খাবে আরেক কাপ? জিজ্ঞাসা করলাম। মা মুখ তুলে তাকালেন। তার চোখে সেই পরিচিত উষ্ণতা। না রে বাবা, এটাই যথেষ্ট। তুই বরং বস। আজকের ক্লাস কেমন ছিল? তার গলার স্বরটা নরম, যেন কোনো পুরনো গানের মতো। আমি পাশের চেয়ারে বসলাম। বৃষ্টির গন্ধ মিশে যাচ্ছিল বাগানের ফুলের সুবাসের সাথে। আমরা দুজনে অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। কথা বলার দরকার হয় না সবসময়, কিন্তু সেই নীরবতার মাঝে আমার মনের ভিতর কেমন একটা অদ্ভুত ঢেউ উঠছিল। মায়ের হাতটা টেবিলের উপর রাখা, আঙুলগুলো সামান্য নাড়ছে। আমি চোখ সরিয়ে নিলাম। কেন যেন চোখ আটকে যাচ্ছিল সেদিকে। রাত হলে আমরা খেতে বসলাম। মা আমার পছন্দের মাছের ঝোল রেঁধেছেন। খেয়ে দেখ ঠিক হয়েছে কিনা, বলে তাকালেন। আমি খেতে খেতে বললাম, মা তুমি এত ভালো রাঁধো, কখনো শিখিয়ে দিও না কি? মা হাসলেন। সেই হাসিতে একটা হালকা লজ্জা মিশেছিল। তোর বাবাও এটা বলতো কি? বাবার নাম উঠতেই ঘরের পরিবেশটা একটু ভারী হয়ে গেল। আমি চুপ করে গেলাম। খাওয়ার পর মা বাসন মাজছিলেন। আমি পাশে দাঁড়িয়ে পানি ঢেলে দিচ্ছিলাম। তার কাঁধের কাছে দাঁড়িয়ে আমি তার চুলের হালকা গন্ধ পাচ্ছিলাম। সেই গন্ধটা পরিচিত, কিন্তু আজকাল কেন জানি না, সেটা আমার মনে একটা অস্বস্তিকর উষ্ণতা ছড়িয়ে দিচ্ছিল। আমি নিজেকে বোঝালাম এটা শুধু মায়ের গন্ধ। কিন্তু মনের ভিতর একটা ছোট্ট প্রশ্ন জেগে উঠল, কেন এতটা মনোযোগ দিয়ে লক্ষ্য করছি? রাতে নিজের ঘরে শুয়ে আমি ছাদের দিকে তাকিয়েছিলাম। ঘুম আসছিল না। মায়ের ঘরটা আমার পাশের ঘরেই। দেয়ালের উপার থেকে কখনো কখনো তার বিছানার খাটের শব্দ শোনা যায়। আজও সেই শব্দটা এল। মা হয়তো পাশ ফিরছেন। আমি চোখ বন্ধ করলাম, কিন্তু মায়ের মুখটা ভেসে উঠছিল। সেই চোখ যেখানে স্নেহ আর ক্লান্তি মিশে আছে। কলেজের বন্ধুরা মায়েদের নিয়ে অনেক রসিকতা করে, কিন্তু আমার মা যেন অন্যরকম। তিনি শুধু মা নন, একজন নারীও। এই চিন্তাটা মনে আসতেই আমি নিজেকে ধমক দিলাম। কি ভাবছি আমি? এটা তো অন্যায়। কিন্তু মন থেকে সেই চিন্তা সরানো যাচ্ছিল না। পরের দিন সকালে মা আমাকে ডেকে তুললেন। রাহুল, উঠে পড়। আজ তোর ক্লাস আছে কি? তার হাতটা আমার কপালে রাখলেন জ্বর আছে কিনা দেখতে। সেই স্পর্শটা হালকা, কিন্তু আমার শরীরে কেমন একটা শিহরণ জাগিয়ে দিল। আমি চোখ খুলে তার দিকে তাকালাম। মায়ের চোখে সেই মমতা। কি রে, ঠিক আছিস তো? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ মা। কিন্তু ভিতরে ভিতরে একটা অদ্ভুত অস্থিরতা শুরু হয়েছে। মা চলে যাওয়ার পর আমি বিছানায় উঠে বসলাম। তার শাড়ির আঁচলের সামান্য ঘষ্টানির শব্দটা এখনও কানে বাজছে। দিনগুলো এভাবেই কাটছিল। আমি কলেজ যাই, ফিরে আসি। মা বাড়িতে থাকেন। সন্ধ্যায় আমরা দুজনে বসে গল্প করি। মা তার ছোটবেলার কথা বলেন, বাবার সাথে প্রথম দেখার গল্প। আমি শুনি আর মাঝে মাঝে তার মুখের দিকে তাকিয়ে থাকি। একদিন মা বললেন, রাহুল তুই এত বড় হয়ে গেছিস। এখন আমার একা লাগে খুব। কি? তার গলায় সেই একাকিত্বের সুরটা স্পষ্ট। আমি তার হাতটা ধরতে গিয়েও থেমে গেলাম। মা, আমি তো আছি কি? মা হাসলেন, কিন্তু সেই হাসি পুরোপুরি খুশির ছিল না। রাতে ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখলাম। মা আর আমি কোনো একটা বাগানে হাঁটছি। তার হাতটা আমার হাতে।
স্বপ্নটা সাধারণ, কিন্তু জেগে ওঠার পর আমার বুকটা দ্রুত চলছিল। আমি উঠে পানি খেলাম। মায়ের ঘরের দরজার দিকে তাকালাম। ভিতরে আলো জ্বলছিল না। তিনি হয়তো ঘুমিয়ে পড়েছেন। আমি নিজেকে বললাম, এসব চিন্তা ঠিক নয়। মা আমার মা। কিন্তু মনের গভীরে একটা ছোট্ট আগুন জ্বলতে শুরু করেছে, যেটা এখনও নামহীন, কিন্তু ধীরে ধীরে উষ্ণতা ছড়াচ্ছে। কয়েকদিন পর একটা ঝড়ের রাত। বিদ্যুৎ চলে গেছে। মা ভয়ে আমার ঘরে এলেন। রাহুল একা থাকতে ভয় করছে। আমি তাকে বললাম, এখানে বসো মা। মা আমার বিছানার একপাশে বসলেন। অন্ধকারে তার শ্বাসপ্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। আমরা কথা বলছিলাম না, শুধু পাশাপাশি বসে ঝড়ের শব্দ শুনছিলাম। সেই মুহূর্তে আমার মনে হল মা যেন আরও কাছের। তার শরীর থেকে আসা হালকা উষ্ণতা আমাকে ঘিরে ধরছিল। কিন্তু আমি কিছু বললাম না। মা শুধু বললেন, তোর পাশে থাকলে ভয় কমে যায় রে। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। রাত গভীর হল, কিন্তু ঘুম এল না কারোরই। এভাবেই দিন কাটছিল। আমি লক্ষ্য করছিলাম, মা যখন আমার দিকে তাকান, তার চোখে একটা অদ্ভুত আলো জ্বলে ওঠে। হয়তো আমার চোখেও। কিন্তু কেউ কিছু বলছি না। এটা এখনও শুধু একটা অস্বস্তিকর অনুভূতি। একাকী রাতে আমি বিছানায় শুয়ে মায়ের কথা ভাবি। তার হাসি, তার যত্ন, তার একাকিত্ব। আর মা হয়তো তার ঘরে শুয়ে আমার কথা ভাবেন। এই চিন্তাগুলো ধীরে ধীরে আমাদের মধ্যে একটা অদৃশ্য সেতু তৈরি করছে। নিষিদ্ধ কিন্তু আকর্ষক। সপ্তাহখানেক পর একটা ঘটনা ঘটল। আমি কলেজ থেকে ভিজে ফিরলাম। মা দরজায় দাঁড়িয়েছিলেন। এত ভিজে গেলি কেন বলে আমার কপাল থেকে চুল সরিয়ে দিলেন। সেই স্পর্শটা হালকা, কিন্তু আমার শরীর কেঁপে উঠল। মা হয়তো লক্ষ্য করলেন না। তিনি আমাকে গামছা দিয়ে মুছিয়ে দিতে লাগলেন। তার হাতের নরমতা আমার কাঁধে। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। মনের ভিতর ঢেউ উঠছে। মা ঠিক আছে বলে আমি সরে গেলাম। কিন্তু সারা রাত সেই অনুভূতি মাথায় ঘুরছিল। মালবিকা দেবী সেদিন রাতে নিজের ঘরে বসে জানালার বাইরে তাকিয়েছিলেন। তার মনে অনেক চিন্তা। ছেলেটা বড় হয়ে গেছে। তার চোখে এখন একটা অন্যরকম দৃষ্টি। মা নিজেকে বোঝান, এটা শুধু মায়ের প্রতি ভালোবাসা। কিন্তু রাতের নীরবতায় তার মনেও কোনো অব্যক্ত আকাঙ্ক্ষা জেগে ওঠে। তিনি বিছানায় শুয়ে পাশ ফিরলেন। ছেলের ঘরের দিকে তাকিয়ে ভাবলেন, রাহুল কেমন আছে। এই চিন্তাগুলো তাকে অস্থির করে তোলে। কিন্তু তিনি কাউকে বলতে পারেন না। আমাদের দুজনের মধ্যে এই গোপন টানাপোড়েন চলতে থাকে। দিনের আলোয় আমরা সাধারণ মাছেলে। কিন্তু রাতের অন্ধকারে একাকী মুহূর্তে চোখে চোখ পড়লে সেই স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। এখনো কোনো কথা হয়নি। শুধু অনুভূতি জমছে। ধীরে, খুব ধীরে। সেই ঝড়ের রাতের পর থেকে আমাদের বাড়ির পরিবেশটা যেন সামান্য বদলে গিয়েছিল। বাইরে থেকে সবকিছু একই রকম। মা সকালে উঠে রান্না করেন, আমি কলেজে যাই, ফিরে এসে পড়াশোনা করি। কিন্তু ভিতরে ভিতরে একটা অদৃশ্য স্রোত বয়ে চলেছে। মালবিকা দেবী এখন আর শুধু আমার মা নন, তার উপস্থিতিটা আমার কাছে একটা গভীর অনুভূতির উৎস হয়ে উঠেছে। আমি চেষ্টা করি সেটা উপেক্ষা করতে, কিন্তু পারি না। রাতে ঘুমের মধ্যে তার মুখটা ভেসে ওঠে, তার নরম গলার স্বর কানে বাজে। সেদিন সকালে মা আমাকে ডেকে তুললেন। রাহুল, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। উঠে আয়। তার গলায় সেই পরিচিত মমতা। আমি উঠে বসলাম। মা ঘরে ঢুকে জানালার পর্দা সরিয়ে দিলেন। সকালের আলো তার শাড়ির উপর পরে একটা নরম আভা ছড়িয়েছিল। আমি তার দিকে তাকিয়ে রইলাম কয়েক মুহূর্ত। মা লক্ষ্য করলেন। কি রে, এমন করে তাকিয়ে আছিস কেন? তার চোখে একটা হালকা জিজ্ঞাসা। আমি চোখ নামিয়ে বললাম, না মা, কিছু না। আজকের আবহাওয়াটা ভালো লাগছে। মা হাসলেন। সেই হাসিতে কোনো সন্দেহ ছিল না, কিন্তু আমার মনে একটা অপরাধবোধ জেগে উঠল। আমি কেন এভাবে তাকাচ্ছি? নাস্তা খেতে খেতে আমরা সাধারণ কথা বলছিলাম। মা বললেন, তোর পরীক্ষা কবে থেকে শুরু? ঠিকমতো পড়ছিস তো? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ মা। তুমি চিন্তা করো না। কিন্তু আমার চিন্তা অন্যদিকে। মায়ের হাতের আঙুলগুলো যখন চায়ের কাপ ধরে থাকে, সেদিকে চোখ চলে যায়। তার নখের হালকা গোলাপি রং, আঙুলের সরু গড়ন, সবকিছু যেন নতুন করে দেখছি। মা কথা বলতে বলতে মাঝে মাঝে আমার দিকে তাকান। তার চোখে স্নেহের সাথে মিশে আছে আরেকটা অজানা অনুভূতি, যেটা হয়তো তিনি নিজেও বুঝতে পারছেন না। কলেজে গিয়ে আমি মন বসাতে পারছিলাম না। বন্ধুরা হাসিঠাট্টা করছিল, কিন্তু আমার মাথায় শুধু বাড়ির কথা।
ফিরে এসে দেখি মা বাগানে ফুল গাছের যত্ন নিচ্ছেন। তার শাড়ির আঁচলটা সামান্য সরে গেছে, কপালে ঘামের ফোঁটা। আমি পাশে গিয়ে দাঁড়ালাম। মা, এত গরমে কেন বেরিয়েছ? মা মুখ তুলে তাকালেন। তোর জন্যই তো রে। এই গাছগুলো তোর বাবার খুব প্রিয় ছিল। কি বাবার কথা উঠতেই তার চোখটা সামান্য ভিজে উঠল। আমি তার কাঁধে হাত রাখতে গিয়েও থেমে গেলাম। শুধু বললাম, আমি আছি মা। একা লাগলে বলো। খিমা আমার দিকে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত। চোখে চোখ পড়তেই একটা অদ্ভুত স্ফুলিঙ্গ জ্বলে উঠল। আমরা দুজনেই চোখ সরিয়ে নিলাম। সন্ধ্যায় আমরা বারান্দায় বসেছিলাম। বৃষ্টি থেমে গেছে, কিন্তু বাতাসে ভেজা মাটির গন্ধ। মা একটা বই পড়ছিলেন। আমি পাশে বসে মোবাইল দেখছিলাম, কিন্তু চোখ বারবার তার দিকে চলে যাচ্ছিল। মায়ের চুলের একটা রেশকা কপালে পড়েছে। তিনি সেটা সরিয়ে দিলেন। সেই ছোট্ট অঙ্গভঙ্গিটুকু আমার মনে গেঁথে গেল। মা, তুমি কখনো নতুন করে কিছু করার কথা ভাবো না? প্রশ্নটা অজান্তেই বেরিয়ে গেল। মা বই থেকে মুখ তুললেন। কি করবে রে? তোকে নিয়ে আমার জীবন ভরে আছে। কি? তার গলায় একটা দীর্ঘশ্বাস। আমি বললাম, তবু মা, তুমি তো এখনো অনেক কিছু করতে পারো। বাইরে বেরোনো, বন্ধুদের সাথে দেখা। মা হাসলেন। তোর বাবা চলে যাওয়ার পর সবকিছু ফিকে হয়ে গেছে। শুধু তুই আলোক। সেই কথাগুলো শুনে আমার বুকটা ভারী হয়ে গেল। মা আমাকে কতটা ভালোবাসেন। কিন্তু সেই ভালোবাসার মাঝে এখন একটা নতুন সুর মিশছে, যেটা আমাদের দুজনকেই অস্থির করে তুলছে। রাতে খাওয়ার পর মা আমার ঘরে এসে বসলেন। পড়াশোনা করছিস? জিজ্ঞাসা করলেন। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। কিন্তু বইয়ের পাতায় মন বসছিল না। মা পাশে বসে আমার খাতা দেখছিলেন। তার কাঁধ আমার কাঁধের খুব কাছে। শরীরের হালকা উষ্ণতা অনুভব করছিলাম। কিন্তু আমরা কেউ কিছু বললাম না। শুধু নীরবতা। সেই নীরবতায় অনেক কথা লুকিয়েছিল। মালবিকা দেবী নিজের ঘরে ফিরে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন। আজকাল রাতে ঘুম আসতে দেরি হয়। ছেলের মুখটা চোখের সামনে ভেসে ওঠে। রাহুল এখন কত বড় হয়ে গেছে। তার চোখে যে দৃষ্টি, সেটা শুধু ছেলের দৃষ্টি নয়। মা নিজেকে বোঝান, এসব কি ভাবছি আমি? সে তো আমার সন্তান। ও কিন্তু মন মানতে চায় না। একাকী ঘরে শুয়ে তিনি ছেলের কথা ভাবেন। তার হাসি, তার যত্ন, তার উপস্থিতি। শরীরের ভিতর কেমন একটা অজানা অস্থিরতা জাগে। তিনি পাশ ফিরে চোখ বন্ধ করেন, কিন্তু ঘুম আসে না। রাতের নীরবতায় অব্যক্ত আকাঙ্ক্ষার ঢেউ উঠতে থাকে। আমিও আমার ঘরে শুয়ে একই অবস্থা। মায়ের শরীরের সেই পরিচিত গন্ধটা যেন এখনও ঘরে লেগে আছে। সেই গন্ধ আমার মনে নিষিদ্ধ চিন্তার জন্ম দেয়। আমি উঠে জানালার কাছে দাঁড়াই। বাইরে অন্ধকার। মনে হয় দূরত্ব কমে আসছে। চোখে চোখ পড়লেই সেই স্ফুলিঙ্গ। কিন্তু এখনও কোনো কথা নয়। শুধু অনুভূতি জমছে। পরের কয়েকদিনে ছোট ছোট ঘটনা ঘটতে থাকে। একদিন মা আমার জামা ইস্ত্রি করছিলেন। আমি পাশে দাঁড়িয়ে দেখছিলাম। তার হাতের নড়াচড়া, ঘাড়ের বাঁকা ভঙ্গি, সবকিছু আমাকে টানছে। মা, আমি করে দিতে পারি বললাম। মা বললেন, না রে, এটা আমার কাজ। তুই পরখ। কিন্তু তার চোখে একটা কৃতজ্ঞতা। আমরা দুজনে কাছাকাছি থাকি, কিন্তু স্পর্শ এড়িয়ে চলি। টেনশন বাড়ছে ধীরে ধীরে। এক রাতে বিদ্যুৎ চলে গেল আবার। মা আমার ঘরে এলেন। ভয় করছে রেছি। আমি বললাম, এখানে থাকো মা। তিনি বিছানার এক কোণে বসলেন। অন্ধকারে শুধু আমাদের শ্বাসপ্রশ্বাসের শব্দ। কোনো আলিঙ্গন নয়, কোনো স্পর্শ নয়। শুধু কাছাকাছি থাকা। সেই কাছাকাছি থাকাটাই যেন অনেক কিছু বলে দিচ্ছিল। মা বললেন, তোর পাশে থাকলে শান্তি লাগে। আমি চুপ করে রইলাম। মনের ভিতর ঝড় চলছে। দিনগুলো এভাবে কাটছিল। মা তার একাকিত্বের কথা বলেন, আমি শুনি। আমার মনে নিষিদ্ধ চিন্তা আসে, আমি লুকিয়ে রাখি। চোখে চোখ পড়লে সেই অদ্ভুত অনুভূতি। দূরত্ব কমছে, কিন্তু খুব ধীরে। একা বিছানায় শুয়ে মা ছেলের শরীরের কথা ভেবে অস্থির হন, কিন্তু স্বীকার করেন না। আমিও একই। নিষিদ্ধ আকর্ষণ ধীরে ধীরে গভীর হচ্ছে। এক সন্ধ্যায় আমরা ছাদে উঠেছিলাম। আকাশে তারা ফুটেছে। মা বললেন, ছোটবেলায় তোর বাবা আমাকে তারা দেখাত। কি তার গলা ভারী। আমি পাশে দাঁড়িয়ে তার দিকে তাকালাম। মায়ের চোখে জল চিকচিক করছে। আমি হাত বাড়াতে গিয়েও ফিরিয়ে নিলাম। মা, কাঁদো না। মা হাসার চেষ্টা করলেন। সেই মুহূর্তে আমাদের মধ্যে একটা অদৃশ্য বন্ধন আরও শক্ত হল। রাত গভীর হলে প্রত্যেকে নিজের ঘরে। কিন্তু ঘুম নেই।
মনের ভিতর আগুন জ্বলছে ধীরে ধীরে। এই আগুন একদিন গ্রাস করবে দুজনকেই। কিন্তু এখনো সময় হয়নি। শুধু অপেক্ষা। সময় যেন ধীরে ধীরে গড়িয়ে চলছিল, কিন্তু প্রতিটি মুহূর্ত আমাদের মধ্যে একটা নতুন স্তর যোগ করছিল। মালবিকা দেবী এখন প্রায় আমার দিকে তাকিয়ে থাকেন। তার চোখে স্নেহের সাথে মিশে যাচ্ছে একটা গভীর, অব্দক্ত অনুভূতি। আমিও আর নিজেকে সামলাতে পারছি না। কলেজ থেকে ফিরে বাড়িতে ঢুকতেই মায়ের উপস্থিতি টের পাই। যেন বাতাসে তার অস্তিত্ব ছড়িয়ে আছে। সেদিন বিকেলে আমি ছাদে বই নিয়ে বসেছিলাম। মা উঠে এলেন। কি পড়ছিস রে? জিজ্ঞাসা করে পাশে বসলেন। তার শাড়ির খুসখুস শব্দটা আমার কানে বাজছিল। আমরা অনেকক্ষণ গল্প করলাম। মা তার যৌবনের দিনগুলোর কথা বললেন। তোর বাবা আমাকে খুব আদর করত। কিন্তু এখন সব স্মৃতি হয়ে গেছে। কি তার গলায় একটা ক্লান্তি। আমি বললাম, মা তুমি এখনও খুব সুন্দর। কথাটা বলে ফেলেই আমি অবাক হয়ে গেলাম। মা চোখ নামিয়ে হাসলেন। বড় হয়ে গেছিস তুই। এসব বলিস না কি? কিন্তু তার গালে হালকা লাল আভা ফুটে উঠেছিল। সেই মুহূর্তে চোখে চোখ পড়ল। কয়েক সেকেন্ড কেউ কথা বললাম না। যেন একটা অদৃশ্য সেতু তৈরি হচ্ছে। রাতে খাওয়ার টেবিলে মা আমার পছন্দের পায়েস রেঁধেছিলেন। খেয়ে দেখ কেমন হয়েছে। আমি খেতে খেতে প্রশংসা করলাম। মা খুশি হয়ে তাকালেন। তার চোখে একটা উজ্জ্বলতা। খাওয়ার পর আমরা বসে টিভি দেখছিলাম। পুরনো একটা সিনেমা চলছিল। মা পাশে বসে আছেন। আমাদের মধ্যে খুব অল্প দূরত্ব। শরীরের উষ্ণতা টের পাচ্ছিলাম, কিন্তু কেউ নড়ছি না। সিনেমায় মাছেলের একটা দৃশ্য এল। মা চুপ করে দেখলেন। আমি তার মুখের দিকে তাকিয়েছিলাম। মা আমার দিকে ফিরে বললেন, জীবনটা কত জটিল হয়ে যায় কখনো কখনো। আমি শুধু মাথা নেড়েছিলাম। সেই রাতে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো মায়ের ঘর থেকে শব্দ আসছে। আমি উঠে দরজার কাছে গেলাম। মা হয়তো জেগে আছেন। আমি ফিরে এসে বিছানায় শুয়ে পড়লাম। মনের ভিতর ঢেউ। একাকিত্বের মুহূর্তে মা ছেলের কথা ভাবেন, আমিও মায়ের। নিষিদ্ধ চিন্তাগুলো আরও তীব্র হচ্ছে। কিন্তু এখনও শুধু চিন্তা। কোনো স্পর্শ নয়। পরের দিন সকালে মা আমাকে ডেকে বললেন, রাহুল আজ তোর ছুটি। চল বাজারে যাই। আমরা দুজনে বেরোলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে মা আমার পাশে। মাঝে মাঝে তার হাত আমার হাতের খুব কাছে চলে আসে, কিন্তু ছোঁয় না। বাজারে মা জিনিস কিনছেন, আমি ব্যাগ ধরে আছি। লোকজনের ভিড়ে আমরা কাছাকাছি হয়ে দাঁড়াই। মায়ের শরীর থেকে আসা সেই পরিচিত গন্ধ আমাকে ঘিরে ধরে। আমি চোখ বন্ধ করে সেই অনুভূতি উপভোগ করি। মা লক্ষ্য করেন না। ফেরার পথে মা বললেন, তোর সাথে বেরোলে ভালো লাগে। একা একা বেরোতে ইচ্ছে করে না গি। বাড়ি ফিরে মা রান্না করতে লাগলেন। আমি রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে দেখছিলাম। তার পিঠের ভঙ্গি, হাতের নড়াচড়া, সবকিছু আমার দৃষ্টি আকর্ষণ করছে। মা আমি সাহায্য করি? জিজ্ঞাসা করলাম। মা বললেন, না রে তুই বিশ্রাম কর। কিন্তু তার গলায় একটা আনন্দ। আমরা দুজনে কাছাকাছি থাকছি, কিন্তু দূরত্ব বজায় রাখছি। এই দূরত্বই টেনশন বাড়াচ্ছে। বিকেলে মা বিশ্রাম করছিলেন। আমি তার ঘরের দরজা দিয়ে উকি দিলাম। মা চোখ বন্ধ করে শুয়ে আছেন। তার শ্বাসপ্রশ্বাস নিয়মিত। আমি চুপ করে দাঁড়িয়ে দেখলাম কিছুক্ষণ। মনের ভিতর একটা নিষিদ্ধ ইচ্ছা জাগছে। আমি নিজেকে সরিয়ে নিলাম। এসব ভাবা উচিত নয়। কিন্তু মন থামছে না। রাতে আবার সেই নীরবতা। আমরা খেয়ে দেয়ে বসে আছি। মা হঠাৎ বললেন, রাহুল তুই কখনো কোনো মেয়ের কথা ভাবিস? প্রশ্নটা অপ্রত্যাশিত। আমি থতমত খেয়ে বললাম, না মা, এখন পড়াশোনা। কি? মা হাসলেন। বড় হয়েছিস, একদিন তো হবে। কিন্তু তার চোখে একটা ছায়া। হয়তো তিনি ভাবছেন ছেলে চলে গেলে তিনি একা হয়ে যাবেন। আমি বললাম, মা তুমি আমার সবকিছু। কি? কথাটা বলতেই মায়ের চোখটা চকচক করে উঠল। চোখে চোখ পড়ল আবার। সেই স্ফুলিঙ্গ আরও তীব্র। সেই রাতে মা তার ঘরে একা শুয়ে অস্থির হয়ে পড়লেন। ছেলের কথাগুলো মনে পড়ছে। তুমি আমার সবকিছু। কে? এই কথায় তার শরীরে কেমন একটা অজানা শিহরণ। তিনি বিছানায় পাশ ফিরলেন। একাকিত্বের মুহূর্তে নিষিদ্ধ চিন্তা জেগে উঠছে। তিনি চেষ্টা করেন সেগুলো দূর করতে, কিন্তু পারেন না। ছেলের শরীরের কথা ভেবে তার হৃদস্পন্দন বেড়ে যায়। আমিও একই অবস্থায়। মায়ের মুখ, তার হাসি, তার যত্ন, সবকিছু মনে পড়ে। রাতের অন্ধকারে হাত অজান্তে এগিয়ে যায়, কিন্তু থেমে যায়।
এখনও সময় হয়নি। শুধু অপেক্ষা আর জমে ওঠা আকাঙ্ক্ষা। কয়েকদিন পর একটা ছুটির দিন। মা আর আমি বাড়িতে। মা ঘর গোছাচ্ছেন। আমি সাহায্য করছি। কাছাকাছি কাজ করতে গিয়ে আমাদের হাত প্রায় ছুঁয়ে যায়। কিন্তু ছোঁয় না। সেই প্রায় ছোঁয়া অবস্থাটাই টেনশন বাড়ায়। মা বললেন, তুই না থাকলে এই বাড়ি শূন্য লাগে। আমি বললাম, আমিও তাই মা। সংলাপগুলো সাধারণ, কিন্তু অর্থ গভীর। সন্ধ্যায় বৃষ্টি শুরু হল। আমরা বারান্দায় বসে বৃষ্টি দেখছি। মা আমার কাছে সরে বসলেন। ঠান্ডা লাগছে বললেন। আমরা পাশাপাশি। শরীরের উষ্ণতা বিনিময় হচ্ছে অদৃশ্যভাবে। কথা কম, অনুভূতি বেশি। রাতের নীরবতায় এই ঘনিষ্ঠতা আরও গভীর হয়। মালবিকা দেবী মনে মনে ভাবেন, এই টান কি? ছেলের প্রতি এই আকর্ষণ কেন? তিনি লুকিয়ে রাখেন। আমিও। কিন্তু দিন দিন তীব্র হচ্ছে। নিষিদ্ধ সম্পর্কের আগুন ধীরে ধীরে ছড়াচ্ছে। এক রাতে আমি স্বপ্ন দেখলাম। মা আর আমি কাছাকাছি। স্বপ্নটা অস্পষ্ট, কিন্তু জেগে উঠে হৃদয় দ্রুত চলছে। মা হয়তো তার ঘরে একই রকম অস্থির। এভাবেই চলছে আমাদের জীবন। ধীরে, টেনশনপূর্ণ, আবেগে ভরা।